নমস্কার। আচ্ছা, আমাদের দেওয়া পোলে আপনারা ভোট তো দিলেন, কিন্তু মনে আছে কি আমরাও কথা দিয়েছিলাম সেই রেজাল্ট অনুযায়ী আমরা পরপর গল্প আনার চেষ্টা করব। সেই পোলে একদম প্রথম স্থানে ছিল গোয়েন্দা গল্প, এবং আপনাদের কথা স্মরণে রেখে আমাদের এই সপ্তাহের নিবেদন জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের গল্প দ্য ভ্যানিশিং অফ ভড্রে। গল্পের মুখ্য চরিত্র ফাদার ব্রাউন প্রথম পাঠকের চোখের আলোয় আসেন 1910 সালে প্রকাশিত দ্য ব্লু ক্রস গল্পে। তারপর স্বমহিমায় চলতে থাকে এই আপন ভোলা পাদ্রীর জয়যাত্রা। আমাদের আজকের গল্পটি আমাদের জন্য অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। খুব শিগগিরই ফাদার ব্রাউন সিরিজের অনুবাদ গল্পের একটি সংকলনও প্রিন্ট মিডিয়াতে আসতে চলেছে তার কলমে। তাহলে আর দেরি নয়, শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দ্য ভ্যানিশিং অফ ভড্রে। নিজের বাড়ি থেকে বেরিয়ে নদীর পাশ বরাবর রাস্তাটা ধরে হন হন করে হেঁটে চলেছিলেন স্যার আর্থার ভড্রে। পরনে হালকা ধূসর রঙের স্যুট, মাথার পাকা চুলগুলো ঢাকা পড়েছে সাদা রঙের টুপিতে। তিনি যাবেন সামনের গ্রামে। অবশ্য কয়েকটা ছোট বাড়ি নিয়ে তৈরি ওই বসতিটাকে গ্রাম বললে একটু বেশিই বলা হয়। তা তিনি সেই গ্রামে ঢুকে তো পড়লেন, তারপরেই বেমালুম উধাও হয়ে গেলেন। কেউ আর তার টিকিটিও দেখতে পেলেন না। সেই যে আমরা গল্পে শুনি না, স্বর্গ থেকে পরীরা নেমে এসে মানুষজনকে নিয়ে চলে যায়, এই যেন অদ্ভুত একই রকম একটা কাণ্ড হয়ে গেল। এই ঘটনাটা সকলের কাছে আরও অদ্ভুত লাগছিল, কারণ যেখানে গিয়ে স্যার আর্থার উধাও হয়েছেন সেই জায়গাটা সকলেরই খুব পরিচিত। এই ঘটনার আগে বা পরে সেখানে এমন কিচ্ছু ঘটেনি যার সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে। জায়গাটায় আছে বলতে তো একটা বড় সমতল মাঠের মাঝে 4-5টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, আর চাষিদের বসবাসের জন্য একটা বড় বাড়ি। এর মধ্যে একজন কসাইয়ের দোকানে স্যার আর্থারকে শেষবারের মতো দেখা গেছিল। দেখেছিল তাঁরই বাড়ির দুজন যুবক, একজন তার সেক্রেটারি ইভান স্মিথ, আর একজন তার আশ্রিতা সিবিল রাইয়ের ফিয়ন্সে জন ডালমন। কসাইখানার পাশে একটা মনোহারি দোকান আছে। একজন বৃদ্ধা মহিলা বসেন। একসঙ্গে অনেক কিছুই পাওয়া যায় সেখানে, মিষ্টি, লাঠি, গল্ফ বল, আটা থেকে শুরু করে সুতোর গুলি অবধি। এই মনোহারি দোকানের পরে একটা তামাকের দোকান। সেখানে দাঁড়িয়েই এই যুবক দুজন দেখেছিলেন স্যার আর্থার কসাইয়ের দোকান থেকে বেরিয়ে এলেন। আর ওখানে আছে বলতে ওই তামাকের দোকানের পাশে একটা ঘিঞ্জি দর্জির দোকান। দুজন মহিলা সেটা চালান। আর একটা শরবতের দোকান। ব্যাস, এখানেই গ্রাম শেষ। একটা সরাইখানাও আছে বটে, কিন্তু সেটা এখান থেকে কিছুটা দূরে। ছোট্ট বসতিটা থেকে সরাইখানা যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানে ওই সময় একজন পুলিশ ও মোটরিং ক্লাবের সদস্য ছিলেন। তাঁরা দুজনেই এক বাক্যে বললেন যে স্যার আর্থার সেখানে যাননি। ব্যাপারটা সকলের খেয়াল হয় স্যার আর্থার এক হাতে ছড়ি দোলাতে দোলাতে আর অন্য হাতে দস্তানা নাড়তে নাড়তে রাস্তা দিয়ে হেঁটে উধাও হয়ে যাওয়ার বেশ খানিকক্ষণ পর। স্যার আর্থারের বয়স হয়েছে বটে, তবে সে তুলনায় তিনি বেশ প্রাণবন্ত। তার গায়ের জোর ও কর্মক্ষমতার প্রশংসা শত্রুরাও করবে। মাথায় সোনালি চুল বয়সের দাপটে সাদা না হয়ে ফিকে হলুদ হয়ে এসছে। দাড়িগোপবিহীন মুখটা খুব সুন্দর দেখতে। উঁচু নাকটা কিছুটা ডিউক অফ ওয়েলিংটনের মতো। অভ্যেস বলতে ঠোঁটে ঠোঁট চেপে রাখা, আর পোশাক আশাক নিয়ে
একটু খুঁতখুঁতুনি। কিন্তু মানুষটার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ। শুধুমাত্র রূপকার্থে অসাধারণ না, তার চোখ দুটো অত্যন্ত দীপ্তিপূর্ণ। কিন্তু কোটর ঠেলে বেরিয়ে আসায় সেটাই মনে হয় তার চেহারার একমাত্র বিকৃতি। তিনি এই গোটা অঞ্চলের জমিদার, আর এই ছোট জায়গায় শুধু সবাই সবাইকে চেনে তাই নয়, বরং কোনো নির্দিষ্ট সময়ে কে কোথায় থাকবে তাও জানে। সাধারণভাবে ধরতে গেলে স্যার আর্থারের গ্রামটায় হেঁটে যাওয়ার কথা, তারপর কসাই বা কারুর সাথে প্রয়োজনীয় কথা বলার পর বাড়িতে ফিরে আসার কথা, আর পুরোটাই ঘটা উচিত আধ ঘন্টার মধ্যে। ঠিক যেরকমটা ওই সিগারেট কিনতে যাওয়া দুই যুবকের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ওরা ফেরার পথে তাকে বাড়ির রাস্তায় আসতে দেখেননি। এমনকি স্যার আর্থারের অতিথি ডক্টর অ্যাবটকে নদীর তীরে বসে মাছ ধরতে দেখা ছাড়া আর কাউকেই তারা দেখেননি, এমনটাই তারা জানিয়েছেন। বাড়িতে জল খাবারের সময় জমিদারকে না দেখলেও কেউ বিশেষ আমল দেননি। তবে বেলা বাড়তে বাড়তে যখন লাঞ্চের সময় হলো আর তখনও তার দেখা পাওয়া গেল না, বাড়ির সকলেই বেশ অবাক হলেন। তার আশ্রিতা সিবিল রাইয়ের মুখেও চিন্তার ছাপ পড়ল। সে বারবার গ্রামে লোক পাঠালো খোঁজ নেওয়ার জন্য, কিন্তু অন্ধকার ঘনিয়ে আসার পরেও কোনো খবর এলো না। সিবিলের এবার বেশ ভয় করতে লাগলো। সব দিক বিবেচনা করে সে ফাদার ব্রাউনকে এ বাড়িতে ডেকে পাঠালো। ফাদার ব্রাউন এসেক্সের একটি চার্চের পাদ্রী। মানুষের মনস্তত্ত্ব বোঝার বিষয়ে তার জুড়ি মেলা ভার। অথচ এই মানুষটা যে এত গুণী সে তার সরল সাদাসিধে মুখ চোখ দেখে বোঝার উপায় নেই। তার ওপর সিবিলের ভরসা আছে। তার এই বন্ধুটি আগেও একটা বিপদ থেকে রক্ষা করেছেন। বর্তমানে এমন একটা অদ্ভুত রহস্য সমাধানও আশা করা যায় তিনি করতে পারবেন। ফাদার ব্রাউন এসে পৌঁছলেন যখন, তখন বেশ রাত। কাউকে নতুন করে খোঁজ খবর নিতে পাঠানোর সময় নেই। পরের দিন আলো ফোটার সঙ্গে সঙ্গে নিজেই বেরিয়ে পড়লেন ফাদার ব্রাউন। সবার আগে নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা ভালো করে পরীক্ষা করে নেওয়া দরকার। মন দিয়ে কি যেন একটা দেখছিলেন ফাদার। হঠাৎ তার চোখে পড়ল তাঁরই মতো আরও একজন কে যেন নদীর পাড় ধরে অস্থিরভাবে পায়চারি করছে। একটু এগিয়ে গিয়ে ঠাহর করে দেখলেন তিনি। চেনা লোক, ওর নাম ইভান স্মিথ, নিখোঁজ মানুষটির সেক্রেটারি। কালই আলাপ হয়েছে। হাত তুলে ডাকলেন ফাদার। ইভান? ইভান অনেকক্ষণ ধরে একটা কালো পোশাক পরা মূর্তিকে নদীর পাড়ে কি যেন খুঁজে বেড়াতে দেখছিল, তবে সে চিনতে পারেনি। এবার গলাটা শুনে সে এগিয়ে গেল তার দিকে। ইভান স্মিথ লম্বা, সুদর্শন, খেলোয়াড়দের মতো চেহারার সঙ্গে মানানসই হলুদ চুল ও গোঁফ, আর মিশুকে ব্যবহারের জন্য ইংরেজ যুবক হিসেবে তাকে বেশ আকর্ষণীয়ই বলা চলে। তবে তার মুখ চোখের বিব্রত ভাবটা এখন পরিস্থিতির সাথে খাপ খেয়ে গেলেও যারা তাকে চেনেন তারা জানেন যে এটা তার সর্বক্ষণের সঙ্গী। তার শারীরিক গঠনের পাশে তার এমন গম্ভীর ও ক্লান্ত দৃষ্টি সত্যি অদ্ভুত লাগে। ফাদার ব্রাউন তার দিকে চেয়ে হেসে বললেন, এভাবে ভদ্রলোক নিখোঁজ হয়ে গেলেন, খুবই চিন্তার বিষয়। ঠিকই, মিস রায় নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। এখন যদিও ও ডালমানের বাগদত্তা, তাও যে মানুষটার অভিভাবকত্বে এতদিন এখানে রইল। আচ্ছা, আপনি তো ওর পুরনো বন্ধু, তা কেমন দেখলেন ওকে? শকড? ন্যাচারালি। আচ্ছা ইভান,
এ ব্যাপারে তোমার কাছে কোনো খবর নেই না? বা ধরো কোনো থিওরি, মানে এই যে মানুষটা দুম করে অদৃশ্য হয়ে গেলেন, সে বিষয়ে তোমার কি মত? না, খবর তো কিছু পাইনি। খোঁজ নিতে লোক পাঠানো হয়েছে, তারা তো কিছু বলল না এখনো। তবে হ্যাঁ, থিওরির কথা যদি বলেন তো ফাদার ব্রাউন মৃদু হাসলেন। বলে ফেলো, বলে ফেলো। তোমার মত শুনতে আমার ভালোই লাগবে। তোমার মনের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছে, এটা আমি আগেই বুঝতে পেরেছি। যুবকটি খানিকক্ষণ পাদ্রির গভীর চোখ দুটোর দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল। তারপর ঘাড় নেড়ে বলল, আপনি ঠিকই বলেছেন। কথাটা বলেও যেন কিছুক্ষণ ভাবল ইভান। তারপর যেন সব ভাবনা ঝেড়ে ফেলে একবার গলা খাঁকারি দিল। আসলে আসলে আমার মনেই হচ্ছিল কথাটা কাউকে বলা উচিত। আপনাকেই বলি, আপনাকে বলাটা নিরাপদ মনে হচ্ছে। বলো, তুমি জানো স্যার আর্থারের কি হয়েছে? খুব শান্তভাবে প্রশ্ন করলেন ফাদার। সেক্রেটারি আরও একটু ভেবে উত্তর দিল, মনে হয় জানি। গুড মর্নিং স্মিথ। গুড মর্নিং ফাদার ব্রাউন। ইভান প্রায় গুলি খাওয়ার মতো ছিটকে সরে গেল। একটা বিনয়ী গলা আবার ভেসে এলো একটু দূর থেকে। তবে যা অবস্থা, এই সুন্দর সকালে আপনাদের সাথে কথা বলতেও ভয় লাগছে। আবার সেই এক প্রসঙ্গ এসে যাবে। ডক্টর অ্যাবটের ছায়াটা এতক্ষণে পরিষ্কারভাবে রাস্তায় পড়েছে। ভদ্রলোকের পরনে তখন ড্রেসিং গাউন। বেশ রাজকীয় দেখতে গাউনটা, রঙিন ফুল আর ড্র্যাগন আঁকা। সূর্যের আলো পড়ে যেন গাউনটাকে বিশ্বের শ্রেষ্ঠ ফুলবাগানের একটা বলে মনে হচ্ছে। ওর পায়ে পড়া প্রকাণ্ড চ্যাপ্টা রাবারের চটিটা দেখে বোঝা গেল কেন ওর আসার শব্দ কেউ পাননি। ডক্টর অ্যাবটের চেহারার সাথে ওর মিহি গলাটা একেবারেই বেমানান। উনি বিশালকায় মোটাসোটা মানুষ, রোদে পোড়া মুখটায় ভালো মানুষই মাখানো। নাকের নিচে একজোড়া ছাই রঙা সরু গোঁফ, থুতনি থেকে কয়েকগাছা দাড়ি ঝুলছে। পাক ধরা মাথার চুলগুলো দেখলে বোঝা যায় বেশ বয়স হয়েছে ভদ্রলোকের। প্রবীণ হিসেবে বেশ সকাল সকালই উঠে পড়েছেন ঘুম থেকে। অবশ্য তার শরীরের কাঠিন্য দেখলেই বোঝা যায় যে তিনি কোনো কৃষক বা জাহাজের ক্যাপ্টেনের মতোই সব পরিস্থিতির সাথেই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। ইনি আসলে স্যার আর্থারের আত্মীয়, জমিদার বাড়ির জ্ঞাতিগোষ্ঠীর জ্যেষ্ঠতম সদস্য। ভদ্রলোক মাথা নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত। ওই তো কটা পুতুলের বাড়ির মতো পুচকে বাড়ি, জায়গাটাও খুবই ছোট। কাউকে ওখানে লুকিয়ে রাখা যায় নাকি? ওখানে যে কেউ আর্থারকে লুকায়নি সে বিষয়ে আমি নিশ্চিত। ঢালমান আর আমি মিলে কাল বারবার জেরা করেছি ওদের। ওখানে মহিলা যারা থাকেন তারা বেশিরভাগই বৃদ্ধা এবং একেবারে নিরীহ। মাছিও মারতে পারেন বলে মনে হয় না। কসাই বাদে সবাই চাষের কাজে চলে যায়। আর্থারকে অবশ্যই কসাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল, সেটা একটা খটকা। আর ধরুন বাকি রইল নদীর ধার, সেখানেও কিছু ঘটা সম্ভব না, কারণ আমি নিজেই সারাদিন ওখানে বসে মাছ ধরছিলাম। কথাটা শেষ করে স্মিথের দিকে তাকালেন ডক্টর অ্যাবট। এক মুহূর্তের জন্য মনে হলো ওর চোখের ঘুম ঘুম ভাবটা কেটে গিয়ে একটা ধূর্ত ভাব এসে আবার মিলিয়ে গেল। কি হে ছোকরা, আমি সত্যি বলছি তো? তুমি আর ডালমান, তোমরা আমায় তোমাদের যাতায়াতের সময় সারাক্ষণই ওখানে বসে থাকতে দেখেছো তো? হ্যাঁ, ছোট্ট করে উত্তরটা দিল ইভান স্মিথ। তার গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে হঠাৎ এই ভদ্রলোক এভাবে উদয় হওয়ায় সে একসাথেই বিরক্ত ও অধৈর্য বোধ করছে। ডক্টর অ্যাবট তার দিকে বিশেষ খেয়াল না করে ধীরে ধীরে বলতে লাগলেন, আমি শুধু একটা জিনিস ভাবছি। গুড মর্নিং, আপনারা সবাই এখানে? আবার বাধা পড়ল। জন ডালমান
হাতে একটা কাগজ নিয়ে খুব তাড়াতাড়ি সবুজ মাঠটা পেরিয়ে এসে দাঁড়ালো ওদের কাছে। ডক্টর ডলমনের চেহারাটা পেটানো, চৌকো মুখ, পরনে পরিচ্ছন্ন পোশাক। বয়সে যুবক হলেও জুলফিতে পাক ধরেছে। তার ছলছলে চোখ মুখ দেখলেই বোঝা যায় এই ঘটনাটার প্রভাব কতটা মারাত্মকভাবে পড়েছে তার ওপর। সে হাতের কাগজটা দেখিয়ে বলল, গত রাতে পুলিশে টেলিগ্রাম করেছিলাম, এইটার উত্তর এলো। ওরা জানিয়েছে যে ওরা এক্ষুনি কাউকে পাঠাচ্ছে। ডক্টর অ্যাবট, আর কাউকে তার করতে হবে কি না আপনি কিছু জানেন? ওই মানে আত্মীয় স্বজন বা ওই গোছের কেউ? বৃদ্ধ বললেন, ওর এক ভাইপো আছে, ভার্নন ভড্রে। তুমি একবার আমার সাথে এসো, আমি ওর ঠিকানাটা দিয়ে দিতে পারি। আর ওর ব্যাপারে কয়েকটা খাসা জিনিসও তোমায় জানানোর আছে। এসো। ডক্টর অ্যাবট আর ডালমন বাড়ির দিকে বেশ খানিকটা এগিয়ে যেতে ফাদার ব্রাউন একবার কাঁধ ঝাঁকিয়ে বললেন, তুমি কি যেন বলছিলে? ইভান একটু হেসে বলল, ও বাবা, আপনি তো একেবারে প্রফেশনাল, মাথা ঠান্ডা রাখতে পারেন তো বেশ। ওই মোটা লোকটা যেমন দুম করে এসে পড়লো, তাতে যে কারোর খেই হারিয়ে যাবে। অবশ্য আপনি পাদ্রী মানুষ, লোকজনের স্বীকারোক্তি শুনতে শুনতেই এই ব্যাপারটা তৈরি হয়ে গেছে। সে যাক, আজ তো মনে হচ্ছে আমিই কেমন যেন একটা স্বীকারোক্তি পেশ করতে চলেছি, যদিও এটা ঠিক আমার স্বীকারোক্তি না, অন্য কারুর। ইভান এক মুহূর্ত থেমে একটু গোঁফ টানল, তারপর বলল, আমার ধারণা স্যার আর্থার পালিয়েছেন, আর পালানোর কারণটা আমি জানি। মানে কথাগুলো বলতেও কেমন লাগছে। আসলে আসলে এগুলো আমি আপনাকে গড়গড় করে বলে দিয়েছি জানলে সকলেই আমায় হয় ছিঁচকে চোর নয় স্পাই ভাববে। আর মানে আমার এগুলো জানার রাস্তাও খুব একটা সিধে নয়। তোমার নিজের কি মনে হয় তুমি কোনো ভুল করছো? আমার ধারণা আমি আমার কর্তব্য করছি। ইভান, নিজের মনের কাছে কোনো কিছুই চাপা থাকে না। তাই তোমার যদি মনে হয় তুমি সত্যিই কর্তব্য করেছো, তবে সেটাই ঠিক। বেশ, তবে হাটে ভেঙেই দিই হাঁড়ি। তবে এটা মনে রাখবেন, ডালমান কিন্তু আমার শত্রু না। যাই হোক, আপনি ভড্রের উধাও হয়ে যাওয়ার ব্যাখ্যা চাইছিলেন না? জন ডালমান হলো সেই ব্যাখ্যা। পাদ্রী শান্তভাবে বললেন, মানে তুমি বলছো যে ডালমন স্যার ভড্রেকে খুন করেছে? না, স্মিথ প্রায় চেঁচিয়ে উঠল, 100 বার না। সে আর যাই করে থাক, খুন করেননি। ডালমানকে খুনি ভাবলে কিন্তু আপনি খুব ভুল করবেন। ডালমানের বিরুদ্ধে হয়তো অনেকেই সাক্ষ্য দেবে যে সে ভড্রেকে চূড়ান্তভাবে অপছন্দ করত, তাই স্বাভাবিকভাবেই খুনও করে বসতে পারে। আমি নিজেও ডালম্যানকে খুব পছন্দ করি এমন না, কিন্তু তাও যে কোনো আদালতে শপথ নিয়ে বলবো যে ও গতকাল ভড্রেকে কিছু করেনি, এমনটাও কিন্তু নয়। ডালমান আর আমি কাল সারাদিন একসঙ্গেই ছিলাম, একই সাথে গ্রামে গেছি, সিগারেট কিনে নিয়ে ফিরে এসেছি। আর বাড়ি ফিরেও ও প্রায় সারাদিনই আমার চোখের সামনে ছিল। লাইব্রেরিতে বসে পড়াশোনা করেছে আর রাশি রাশি সিগারেট উড়িয়েছে। না, আমি জানি যে ও একজন অপরাধী, কিন্তু ও ভড্রেকে খুন করেনি। ওর খুন করার কোনো দরকারই নেই। এটা কেন বলছো? কারণ ও যে অপরাধটা করে চলেছিল সেটার জন্য ওর ভড্রেকে জীবিত দরকার ছিল। সোনার ডিম পাড়া হাঁসকে কেউ খুন করে না ফাদার। বুঝলাম। আচ্ছা, তারপর? হ্যাঁ, এবার সিবিল রায়ের কথা বলি। ওকে আমি বেশ ভালোভাবেই চিনি, আর বলতে পারেন আমার আজকের গল্পের অধিকাংশটা জুড়ে ওই আছে। টিপিক্যাল ভালো মানুষ বলতে যা বোঝায় ও ঠিক তাই। চূড়ান্ত ভদ্র, নরম সরম, সেন্সিটিভ, পরোপকারী। ওই কিছু নীতিবাগীশ লোকজন থাকে না, যাদের মিনিমাম কমন সেন্সটুকুও এই নীতির ঠেলায় বাতাসে মিলিয়ে যায়, এই মেয়ে ঠিক তাদের দলের। ওর ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কপর্দক্ষিণ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল মেয়েটা। স্যার আর্থার ওকে নিয়ে আসেন, তারপর খুব আদর যত্ন করতে থাকেন। বিপদগ্রস্ত মানুষের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, ভড্রেকে যারা চিনতেন
তারা সকলেই এতে খুব অবাক হলেন। এত দয়ালু তো উনি কখনো ছিলেন না। এইবার সিভিলের 17 বছর পূর্ণ হতে ঝুলি থেকে বেড়াল বেরোলো। সিভিলের অভিভাবক মশাই ওকে সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এবারে আসি গল্পের সবচেয়ে বড় আকর্ষণে। কোনোভাবে সিভিল জানতে পেরেছিল, আমার তো মনে হয় ওই অ্যাবাট বুড়ো ওকে বলেছিল যে স্যার ভড্রে তার যৌবনে কিছু অপরাধ করেছিলেন, বা অন্ততপক্ষে কারোর প্রতি এমন কোনো অন্যায় করেছিলেন যার ফলে তাকে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। ঠিক কী ঘটেছিল যদিও আমি জানি না, কিন্তু সিভিল একে খুব সেন্সিটিভ, বয়সটাও তখন অল্প। ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর কাছে তো তখন ভড্রে পুরো একটা রাক্ষস। অন্তত ওকে বিয়ে করার কথা ও দুঃস্বপ্নেও ভাবতে পারে না। এই আতঙ্ক থেকেই ওর মতো শান্তশিষ্ট মেয়েটা কোন দুঃসাহসে ভর করলো কে জানে, ও সোজা স্যার আর্থারের মুখের উপর ওকে রিজেক্ট করে দিল। পাগলের মতো যা তা কিছু কথাও শুনিয়ে দিল। তারপর তো সে নিজেই মরমে মরে আর কি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন ফাদার, ভড্রে খুব শান্তভাবে সবটা শুনলেন এবং তারপর আর এই ব্যাপারে কোনোদিন কোনো কথাই তুললেন না। বরং সিভিলের প্রতি তার ব্যবহার আরও সদয় হয়ে গেল। এর কিছুদিন পর সিভিলের জীবনে আরেকজন মানুষ এলো। সেও ওর মতোই একা, জোরে মিলল ভালো। এই লোকই ডালমান। ও তখন ওই নদীটার একটা দ্বীপে তাঁবু ফেলে থাকতো, সাধু সন্ন্যাসীদের মতো জীবনযাপন। ওকে দেখতে কত সুন্দর তা তো দেখেছেনই। একটু চুপচাপ হলেও রসবোধ আছে বেশ। আর তার উপর ওর রহস্যময়তাটাই যেন ওকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ছেলেটার আচরণ ভদ্র, ব্যবহার বুদ্ধিদীপ্ত। সিভিলের সাথে ওর ঘনিষ্ঠতা বাড়তে লাগলো আস্তে আস্তে। আমি ঠিক জানি না ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিন্তু ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে এখন সিভিলের অভিভাবক বলতে ডালমানকেই বোঝানো হয়। ডালমান যখন ভড্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে আসে, তখন সিভিলের মনের অবস্থাটা কি হয়েছিল তা আমি ভালোই অনুমান করতে পারি। স্যার আর্থার মেনে নেবেন নাকি ডালমানকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাববেন। কিন্তু সে দেখল যে বৃদ্ধের ব্যাপারে সে যা ভেবেছিল তা ঠিক নয়। তিনি ডালমানের প্রস্তাবে আনন্দের সঙ্গে সম্মতি দিলেন। উনি আর ডালমান বহুবার একসাথে মাছ ধরতে গেছেন, শিকারে গেছেন, ভালো বন্ধু হয়ে উঠেছিলেন দুজনে। তখনই সিভিল আবার ধাক্কা খেল। একদিন ডালমান ওর কাছে মুখ ফসকে বলে ফেলল যে স্যার আর্থার গত 30 বছরে একটুও বদলাননি। সিভিল তো আকাশ থেকে পড়ল। এরা তবে দুজন দুজনকে বহু আগে থেকেই চেনে। এই নতুন করে পরিচয়, ঘনিষ্ঠতা বৃদ্ধি, সবটাই একটা নাটক। সেই জন্যই ডালমান শহরে আসতে রাজি হয়েছিল এক কথায়, আর সেই জন্যই বৃদ্ধ রাজি হয়েছিল ডালমানের প্রস্তাবে। আচ্ছা, আপনি তখন থেকে কি ভেবে চলেছেন বলুন তো? ফাদার ব্রাউন এবার হেসে বললেন, আমি কি ভাবছি সে কথা না হয় পরে হবে, কিন্তু আমি জানি তুমি কি ভাবছো। তোমার আইডিয়ায় যুক্তিগতভাবে কোনো ফাঁক নেই ইভান। ভড্রে তার বিকৃত অতীত, একজন উড়ে এসে জুড়ে বসা আগন্তুক, সে যা চায় তাই পায়, সব একটা নির্দিষ্ট ছকে পড়ে যাচ্ছে। ব্ল্যাকমেল, তাই তো? হ্যাঁ, সেটা ভাবাই কি স্বাভাবিক না? ফাদার ব্রাউন ইভানের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। এক মুহূর্ত চুপ করে থেকে নিজের মনেই বলে উঠলেন, আমার মনে হয় এবার আমার বাড়ি ফেরা উচিত। ডক্টর অ্যাবটের সঙ্গে একবার কথা বলবো। ফাদার ব্রাউন খুব সম্ভবত ডক্টর অ্যাবটের সাথে কথা বলেই যখন ঘন্টা দুয়েক পর বাড়ি থেকে বেরিয়ে এলেন, ওর সঙ্গ নিল সেবেল রায়। লাল চুলো মেয়েটির ফ্যাকাশে মুখখানা দেখলেই মনে হয় সেক্রেটারির বর্ণনা নির্ভুল। মেয়েটি সত্যিই ভীতু, সফট হার্টেড, সেন্সিটিভ। ফাদারের মনে পড়ল উনি গডিভার গল্পে পড়েছিলেন একমাত্র লজ্জাবতীরাই
বিবেকের খাতিরে লজ্জাহীন হতে পারে। বাগানে এসে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন ফাদার ব্রাউন। ইভান স্মিথ এগিয়ে এলো ওদের দিকে। কি ফাদার, এত রাতে ছাতা টুপি নিয়ে কোথায় চললেন? ঝড় বৃষ্টির তো নামগন্ধ নেই। ফাদার হাসলেন একটু। ইভান জানে না ঝড় সবসময় প্রাকৃতিক হয় না। ওখানে দাঁড়িয়েই টুকটাক কথাবার্তা বলতে লাগলেন ওরা। সিভিল নিচু গলায় ইভানকে বলল, এরই মধ্যে সন্দেহের তীর কার দিকে সেই নিয়ে কানাকানি শুরু করে দিয়েছেন। আপনি আর জন না হয় দুজনে দুজনের পিঠ বাঁচিয়ে নিলেন, ওদিকে ডক্টর অ্যাবট তো নাকি এবার কসাইকে সন্দেহ করতে শুরু করেছেন। ইভান স্মিথ একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি বললেন, দেখো সিভিল, আমি বেশি কিছু জানি না, কিন্তু এটুকু বলবো যে এই অভিযোগ ভিত্তিহীন। কসাই কিছু করলে আমরা জানতে পারতাম না। আচ্ছা, আপনার কি মত এ বিষয়ে? মেয়েটি ফাদারকে প্রশ্ন করল। ফাদার ব্রাউন উত্তর দিলেন, আমি একটা মত শুনেছি একজনের কাছ থেকে, সেটাই বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে আমার। আর কিছু না বলে ফাদার স্বপ্নালু চোখে নদীর দিকে চেয়ে রইলেন। স্মিথ আর সিবিল নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলতে লাগল। ফাদার ওদের ওখানেই রেখে পায়ে পায়ে নদীর ধারের দিকে এগিয়ে গেলেন। নদীখাতের মধ্যে পাড়ের একটা অংশ প্রায় ঝুলে রয়েছে। ছোট ছোট গাছ গজিয়েছে সেখানে। সূর্যের আলো আগুনের শিখার মতো নাচানাচি করছে গাছের পাতাগুলোর ওপর। গান কি পাখিরা গাইছে, নাকি গাছগুলো নিজেরাই শতমুখে গান ধরেছে? ফাদার ব্রাউন খানিকক্ষণ ঝোপটার দিকে চেয়ে সোজা ঝোপের ভিতর ঢুকে গেলেন। সিবিলের সাথে কথা বলতে বলতেই ইভান শুনতে পেল ঝোপ থেকে কেউ যেন সতর্কভাবে তার নাম ধরে ডাকছে। সে সেদিকে একটু এগিয়ে এসে দেখতে পেল ঝোপ থেকে ফাদার ব্রাউন মুখ বাড়াচ্ছেন। ইভানকে দেখে উনি ফিসফিস করে বললেন, সিবিলকে এদিকে আসতে দিও না, ওকে কোনো একটা অজুহাত দিয়ে বাড়ি পাঠাও, দিয়ে তুমি একা একবার এসো। ইভান স্মিথ সিবিলের কাছে ফিরে গেল। ওকে অজুহাত দিয়ে কাটানোটা কঠিন কোনো কাজ নয়। কয়েক মুহূর্ত বাদেই সে বাড়ির মধ্যে ঢুকতে যেতে ইভান ঘুরে দেখল ফাদার ব্রাউন ঝোপের মধ্যে আবার অদৃশ্য হয়েছেন। সেও সময় নষ্ট না করে ঝোপের মধ্যে ঢুকে এলো। গাছগুলোর ঠিক পিছনে একটা ছোট্ট গর্ত রয়েছে। ফাদার ব্রাউন তার একদম সামনে দাঁড়িয়ে নিচের দিকে কি যেন দেখছেন। মাথায় চড়া রোদ লাগা সত্ত্বেও টুপিটা খুলে হাতে রেখেছেন তিনি। ইভানকে দেখে ভারী গলায় বললেন, তুমি বরং নিজেই দেখো, সাক্ষী হবার জন্য তৈরি থেকো। কিন্তু এ কি, কিসের সাক্ষী হব? আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী। ওই যে। ইভান স্মিথ গর্তের মুখ অব্দি এগিয়ে গিয়ে দৃশ্যটা দেখেই আতঙ্কে চিৎকার করে উঠল। ভয়ানক নৃশংস দৃশ্য। গর্তের মধ্যে স্যার আর্থার ভড্রে যেন তার দিকে তাকিয়ে দাঁত বের করে পড়ে রয়েছেন। গর্ত থেকে মুখটা এমনভাবে বেরিয়ে যে আরেকটু হলেই ওর মুখেই পা পড়ে যেত। ভড্রের শরীরটা উপুর হয়ে পড়ে, শুধু মাথাটা ঘোরানো ওদের দিকে। শরীরের বাকি অংশ ভেঙে চুরে তাল পাকিয়ে রয়েছে। ইভান না দাঁড়াতে পারল না, দু হাতে চোখ চেপে একটু পিছিয়ে এলো। ফাদার ব্রাউনের গলা শোনা গেল, তোমার ওখান থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না, ওর গলাটা কেটে ফেলা হয়েছে। ইভান চোখ থেকে হাত সরিয়ে একটু খেঁকিয়ে উঠল। আমি দেখতেও চাই না। সত্যি, আপনি যে বললেন না এটা আপনার জীবনের দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, নির্ঘাত তাই। এর চেয়ে বিভৎস কিছু হতেই পারে না।
গত 10 বছর ধরে যতবার এই মুখ দেখেছি, অন্তত দেখলে অত্যন্ত নম্র ভদ্র মনে হয়েছে, কিন্তু কিন্তু এখন এভাবে মনে হচ্ছে একটা আস্ত শয়তানকে দেখছি। কিন্তু তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি? আবার কি? উনি হাসছিলেন। হ্যাঁ, উনি হাসছিলেন, আর সেটাই এই ধাঁধার সবচেয়ে অদ্ভুত অংশ। যখন কারোর গলা কাটা হয় বা তারা নিজেদের হাতেও যদি কেটে থাকেন, তারা নিশ্চয়ই হাসেন না। নাকি মুখটা উল্টে গেছে বলে আমি ভুল দেখছি? অবশ্য উল্টো দেখলে অনেক সময় সবকিছুই উল্টো বলে মনে হয়। অঙ্কন শিল্পীরা অনেক সময় নিজেদের আঁকা ছবি উল্টে দেন নিজেদের ভুলগুলো বোঝার জন্য। আবার এও শুনেছি কিছু শিল্পী ছবি উল্টাতে না পেরে নিজেরাই মাথা নিচে আর পা উপরে করে নিজের ছবি পরীক্ষা করেন। ফাদার এতক্ষণ ধরে ইভানের স্নায়ুর চাপ কমানোর জন্য হালকা চাপে কথা বলছিলেন। এবার গাম্ভীর্য টানলেন গলায়। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আরো দুঃখের বিষয় কি জানো? এটা আরো একটা ব্যাপারে জল ঢেলে দিল। কি ব্যাপার? সেই যে আমাদের ব্ল্যাকমেইলের তত্ত্ব। কথা বলতে বলতেই ফাদার নদীর ধারে ছোট বালির চড়াটায় নামতে লাগলেন। কিন্তু সেটা জল পড়বে কেন? হয়তো উনি নিজেই এটা করেছেন। এটাই তো পালানোর সেরা উপায়, মৃত্যু। ওনার একটা জনহীন জায়গার দরকার ছিল, তাই উনি এখানে এলেন, তারপর গলা কেটে আত্মহত্যা করলেন। ফাদার ব্রাউন বললেন, উনি এখানে আসেননি, অন্তত জীবদ্দশায় না, আর স্থলপথে তো নয়। উনি এখানে খুন হননি ইভান, কারণ এখানে খুব বেশি রক্ত নেই। সূর্যের তাপে ওর চুল আর কাপড় একদম শুকিয়ে গেছে, কিন্তু বালিতে এখনো জলের ছাপ আছে। জোয়ারের সময় স্রোতে শরীরটা ধুয়ে ভেসে এসেছিল এখানে, ভাটায় চোখে পড়ল। মৃতদেহটা সম্ভবত ওই গ্রাম থেকেই ফেলা হয়েছিল, কারণ ঠিক ওর পিছন দিয়ে নদীটা বয়ে যায়। ওখানেই ভড্রে মারা গেছেন। আর সেটা যেভাবেই হোক না কেন, এটা আত্মহত্যা কিছুতেই নয়। এখন প্রশ্ন হলো, এই ছোট জায়গায় কে কিভাবে ওকে খুন করলো? পাদ্রি বালির ওপর নিজের ছাতা দিয়ে নখ শাঁকতে লাগলেন। দেখা যাক দোকানগুলো কিভাবে সাজানো। প্রথমে কসাইয়ের দোকান। আচ্ছা, হ্যাঁ, কসাই ছুরির কাজ ভালোই জানবে, কিন্তু তুমি ভড্রেকে বেরিয়ে আসতে দেখেছিলে, আর এটা সম্ভব না যে উনি দোকানের বাইরে দাঁড়িয়ে থাকার সময় কসাই এসে ওকে বলবে, সুপ্রভাত, আসুন স্যার আপনার গলাটা কাটি, আমার সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আবার তারপর কাজ শেষ করে খদ্দেরকে গিয়ে বলবে, হ্যাঁ দাদা বলুন আপনাকে কতটা মাংস দেব। কেউ কারুর গলা কাটতে এলে আর যাই করুক, সে অন্তত হাসবে না। আর ভড্রে, মানে যাকে খুন করা হচ্ছে, তিনি তো একেবারেই হাসবেন না। ওর দৈহিক শক্তি আর মেজাজ দুটোই সাংঘাতিক ছিল, তাই না? আচ্ছা, পরের দোকান এক বৃদ্ধা সামলান। এই খুন তার দ্বারা হবে না। আচ্ছা, তারপর তামাকের দোকান। দোকানদার পুরুষ মানুষ বটে, তবে খবর নিয়ে দেখেছি লোকটা বেটে খাটো আর খুব ভীতু টাইপের। আচ্ছা, তারপরে দর্জির দোকান, সেটাও সামলায় দুজন মেয়ে। অবশেষে আসছে শরবতের দোকান। যে লোকটার দোকান, সে হাসপাতালে থাকায় তার স্ত্রী বর্তমানে দোকান চালাচ্ছেন। কয়েকটা ছোকরাও আছে, কিন্তু তারা কাজ উপলক্ষে বাইরে। শরবতের দোকানটা রাস্তার প্রান্তে। তারপর সেখান থেকে খানিক দূরে গিয়ে সরাইখানা, আর সরাইখানা যাওয়ার রাস্তায় পুলিশ ছাড়া আর কেউ নেই। ছাতার ডগাটা মাটিতে ঠুকে উনি পুলিশ এঁকে ফেললেন। তারপর নদীর দিকে তাকিয়ে রইলেন। তারপর চটপট ঝুঁকে পড়ে আরও একবার মৃতদেহটা মন দিয়ে দেখলেন ফাদার ব্রাউন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন।
তামাক ব্যবসায়ী না, তামাক ব্যবসায়ী, ওর সম্বন্ধে এই তথ্যটা আমি ভুলে গেলাম কি করে? ইভান অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে বলুন তো? কিসের তামাক ব্যবসায়ী? কি বিড়বিড় করে যাচ্ছেন? ওর লাফালাফিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আরও খানিক বিড়বিড় করে অবশেষে মুখ খুললেন ফাদার। তুমি কি ভড্রের মুখে একটা ব্যাপার লক্ষ্য করেছো? ব্যাপার? আবার কি? আপনি তো বললেন ওর গলাটা কাটা। আরও কিছু আছে নাকি? আমি ওর গলার কথা নয়, মুখের কথা বলছি ইভান। তাছাড়া ওর হাতে একটা আঘাতের চিহ্ন আছে, আর তাতে আবার একটা ছোট ব্যান্ডেজ। সেটা কি তোমার চোখে পড়েছে? কিন্তু তার সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। ওটা কয়েকদিন আগে ঘটা একটা দুর্ঘটনা। আমরা তখন একসাথেই কাজ করছিলাম। উনি একটা ভাঙা কালির শিশিতে হাত কেটে ফেলেছিলেন। কিছু একটা সম্পর্ক তো আছেই। কথাটা বলেই মৌনব্রত নিলেন ফাদার। খানিক নিজের আঁকা ছাতার নকশা বরাবর বালির মধ্যে পায়চারি করলেন। তারপর কয়েকবার বিড়বিড় করে তামাক ব্যবসায়ী কথাটা বললেন। বেচারা ইভানের বোধ হয় শব্দ দুটো সারা জীবনের জন্য মুখস্থ হয়ে গেল। হঠাৎ যেন বাস্তবে ফিরে এসে ছাতাটা তুলে একটা হাউস বোটের দিকে দেখালেন ফাদার। ওইটা কি থাকার জন্য? আচ্ছা, তুমি আমায় একবার নৌকো করে ওইদিকে নিয়ে যেতে পারবে? গ্রামের বাড়িগুলোর পিছনটা একবার দেখার দরকার। এই নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। ওরা হয়তো মৃতদেহ আবিষ্কার করে ফেলবে। সে যাক, আমাদের কিন্তু ঝুঁকিটা নিতে হবে। স্মিথ যখন গ্রাম বরাবর নৌকার দাঁড় টানছে, তখন ফাদার ব্রাউন আবার কথা বললেন। আমি তখন তোমার কথা শুনে ডক্টর অ্যাবটকে খুঁচিয়ে ভড্রের অতীতের অপরাধের ব্যাপারটা অনেকটা জানতে পেরেছি। একবার মিশর থেকে একটা লোক এসছিল। সে ওকে বলেছিল যে একজন নিষ্ঠাবান মুসলিম যেরকম শুয়োর এড়িয়ে চলে, তেমনি তাদের শুয়োর প্রেমী ইংরেজদেরও এড়িয়ে চলা উচিত। মানে বুঝতেই পারছো, মানে ঘুরিয়ে হয়তো ভড্রেকেই শুয়োর বলেছিল। ঘটনার কয়েক বছর পর ওই মিশরীয় লোকটা কিছু একটা কাজের সূত্রে ইংল্যান্ডে আসে, আর ভড্রের সঙ্গে ওর দেখা হয়। আর তখনই ওদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর পুরনো আগুন পুরো উস্কে ওঠে। ভড্রে মেজাজ হারিয়ে লোকটাকে একবারে নিয়ে গিয়ে ওর খামার বাড়িতে শুয়োরের খোয়ারের মধ্যে একবার ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। জায়গাটা নিচু ছিল, তো পরদিন সকাল অবধি ওখানেই লোকটা হাত পা ভেঙে পড়েছিল। অনেকে ঘটনাটার অনেক নিন্দা করেছেন, আবার অনেকেও বলেছেন যে ভড্রে একজন আদর্শ দেশপ্রেমিকের মতোই নাকি কাজ করেছিলেন। কিন্তু এমন একটা ঘটনা নিয়ে ব্ল্যাকমেল করে বেশি দিন কিন্তু কাউকে চুপ করিয়ে রাখা যায় না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে আমরা যে দিক দিয়ে ভাবছিলাম তার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই? সেক্রেটারিটি চিন্তিতভাবে প্রশ্ন করলেন। আমার মনে হয় আমি যে দিক দিয়ে ভাবছি তার সঙ্গে এর বেশ বড় সড় সম্বন্ধ আছে। নৌকা এখন নিচু দেওয়াল বরাবর বাগানের পিছনের দিকে এগোচ্ছে। খিড়কি দরজাগুলো দেখা যাচ্ছে নদী থেকে। ফাদার ব্রাউন ছাতা দিয়ে সাবধানে গুনতে লাগলেন। 3 নম্বর দরজার কাছে পৌঁছতেই তিনি বলে উঠলেন, তামাক ব্যবসায়ী, তবে কি? আচ্ছা, আন্দাজে একটা ঢিল ছুরি বরঞ্চ। ভড্রের মুখে যেটা অদ্ভুত লেগেছিল সেটা তোমায় বলি। বলুন। সঙ্গীটি দাঁড় থামালো একটু। ভড্রে নিজের পোশাক আশাক এবং সাজগোজের দিকে খুব নজর রাখতেন। আর আমরা যখন ওকে আবিষ্কার করলাম, ওর মুখের শুধু একদিকটা কামানো ছিল। ইভান, এইখানে একবার নৌকোটা দাঁড় করাতে পারবে? ওই 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 খুঁটিটার সঙ্গে বরং বেঁধে দাও। কয়েক মিনিট বাদে তারা দেওয়াল বরাবর বাগানের দিকে যাওয়া চড়াইয়ের পথ ধরে এগোতে লাগলেন।
রাস্তার দুদিকে সবজির ক্ষেত, ফুলের বাগান। ফাদার ব্রাউন বললেন, দেখো, তামাক ব্যবসায়ী আলুর চাষ করে। এক গাদা আলু আর আলুর বস্তা এখানে রাখা রয়েছে। এরকম গ্রামের লোকজন সাধারণত চাষের অভ্যাস ভোলে না। একসঙ্গে 2-3টে কাজ করেন তারা। তা এখানকার লোকেদের একটা বৈশিষ্ট্য আছে। এমন জায়গায় যারা তামাকের ব্যবসা করেন তাদের সাধারণত আরেকটা জীবিকা থাকে, যেটার কথা ভড্রের চিবুকটা না দেখলে আমার মনে আসতো না। এদের মধ্যে 90% মানুষ নাপিতের কাজ করেন। হাত কেটে ফেলায় ভড্রে নিজের দাড়ি কামাতে পারছিলেন না, তাই তিনি এখানে আসেন। কিছু বুঝতে পারলে? কিছুটা, কিন্তু আপনি তো আরো ভালো বুঝতে পারছেন। ফাদার তার শান্ত চোখ দুটি তুলে ইভানের দিকে তাকালেন একবার। আচ্ছা বলো তো, একমাত্র কোন পরিস্থিতিতে একজন শক্তিশালী ও একই সঙ্গে মেজাজি লোক তার গলা কাটার সময় হাসতে পারে? পর মুহূর্তেই ওরা বাড়ির পিছনের অন্ধকার একটা রাস্তা পেরিয়ে দোকানের পিছন দিকের একটা ঘরে এসে ঢুকলেন। ঘরটা অন্ধকার, পেছনের ভাঙা জানলা দিয়ে খুব সামান্যই আলো আসছে, কিন্তু ওই অল্প আলোটুকুই একজন নাপিতের দোকানের প্রয়োজনীয় সরঞ্জাম ও সেই নাপিতের ভয়ানক মুখখানা দেখে নেওয়ার জন্য যথেষ্ট। ফাদার ব্রাউন গোটা ঘরটায় চোখ বোলালেন। ঘরটা দেখে বোঝা যাচ্ছিল যে সেটা সম্প্রতি পরিষ্কার করা হয়েছে। দরজার পেছনে ধুলো পড়া একটা কোণের দিকে এগিয়ে গেলেন তিনি। একটা টুপি ঝুলছে, সাদা রঙের। গ্রামের সবার কাছেই বড্ড সুপরিচিত সে টুপি। ফাদার একবার ইভানের দিকে তাকালেন। ইভান ঘাড় নাড়ল। কোনো মানুষ, কোনো অপরাধের প্রমাণ প্রায় নিখুঁতভাবে লোপাট করার পরেও যে একদম সূক্ষ্ম একটা চিহ্ন মুছতে ভুলে যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই টুপিটা। ফাদার ব্রাউন বললেন, গতকাল সকালে, তার মানে ভড্রে সত্যি এখানে দাড়িগোপ কামাতে এসেছিলেন? ঘরের এক কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকা বেটে টেকো চশমা পরা নাপিত উইক্সকে দেখে মনে হচ্ছে তার ঘরে এইমাত্র বাগান থেকে যেন দুটো ভূত এসে ঢুকেছে। ফাদার এগিয়ে গেলেন তার দিকে। একটা কথা বলুন তো, জমিদারকে অপছন্দ করার আপনার কোনো বিশেষ কারণ ছিল কি? জানি আপনি ওকে অপছন্দ করেন, আর একইভাবে এটাও জানি যে আপনি খুনটা করেননি। আপনি বলবেন কি ঘটেছিল, নাকি আমি বলবো? খানিকক্ষণ সব চুপচাপ। শুধু পেছনের রান্নাঘর থেকে ঘড়ির কাঁটার আবছা টিকটিক শব্দ শোনা যেতে লাগলো। অতঃপর ফাদার ব্রাউন নিজেই বলতে শুরু করলেন। বেশ, আমি বলি। ইভান, মন দিয়ে শোনো, আপনিও শুনুন। হলো কি, সেদিন যখন মিস্টার ডালমান আপনার বাইরের তামাকের দোকানে এসে শোকেসে সাজিয়ে রাখা সিগারেটের স্টক থেকে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেট চাইলেন, আপনি দোকানদারের কর্তব্য করতে বাইরে বেরিয়ে এলেন। আর সেই সুযোগে সম্ভবত ওই জানালা দিয়ে ডালমান দেখে নিলেন যে ভেতরে আপনি খুঁটটা রেখে এসেছেন, আর ভড্রে বসে আছেন খদ্দেরের চেয়ারে। তিনি আপনার অন্যমনস্কতার সুযোগ নিয়ে মুহূর্তে ভেতরে ঢুকে গেলেন। তারপর ভড্রের গলায় খুঁড়ের এক পোঁচ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলেন। ভড্রে কিছু একটা ভেবে হেসেছিলেন, আর হাসতে হাসতেই উনি মারা গেলেন। ডালমান এত দ্রুত কাজটা সেরেছিলেন, উনি সতর্ক হওয়ার সময়টুকুও পাননি। আর ইভানও আদালতে এটাই বলবে যে সে আর ডালমান সবসময় একসাথেই ছিল। কিন্তু বিপদে পড়লেন একজন, এবং সেটা হলেন আপনি। আপনি খুব সম্ভবত ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে স্যার আর্থারের সঙ্গে ঝগড়া করতে করতেই মিস্টার ডালমানের ডাকে বাইরে এসেছিলেন। ফিরে এসে দেখলেন আপনার শত্রু আপনারই চেয়ারে খুন হয়ে পড়ে আছেন,
খুনটা করা হয়েছে আপনারই খুর দিয়ে। কে খুন করলো, কেন করলো, কিভাবে করলো, ওসব তখন বহুদূরের কথা। আপনার মাথায় প্রথম চিন্তা এলো যে আপনাকে মৃতদেহটা কোনোভাবে সরিয়ে ফেলতে হবে। আপনি ঘরটা পরিষ্কার করে ফেললেন এবং রাতে একটা আলুর বস্তায় মৃতদেহ ভরে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। আপনার নাপিতের দোকান সারাদিনে নির্দিষ্ট খানিকটা সময়ের জন্য বন্ধই থাকে। আপনি কাজটা করতে হাতে যথেষ্ট সময় পেলেন। সবকিছুর ব্যবস্থাই একেবারে ঠিকঠাক করেছিলেন, শুধু টুপিটা বাদ দিয়ে। ভয় নেই, আমরা এখান থেকে বেরোলেই সব ভুলে যাব, এমনকি টুপির কথাও। কথাটা বলে তিনি শান্তভাবে বাইরের দোকান দিয়ে রাস্তায় বেরিয়ে এলেন। পিছু পিছু হতভম্ব ইভান। উইকস ওখানেই কাঠের মতো দাঁড়িয়ে রইল। দোকান থেকে একটু সরে এসে মুখ খুললেন ফাদার। দেখো ইভান, এটা এমন একটা মামলা যেখানে প্রথম সন্দেহভাজনকেই দোষী সাব্যস্ত করাচ্ছে তাকে নির্দোষ প্রমাণ করা অনেক বেশি সহজ। এই দোকানদার কেমন ভীতু তা তো তুমি নিজের চোখেই দেখলে। ওর মতো একটা লোকের পক্ষে কয়েকটা টাকার জন্য একটা অমন লম্বা চওড়া লোককে খুন করা অসম্ভব ব্যাপার, তাই না? কিন্তু ওর মনেই সবার আগে ভয় ঢুকবে যে লোকজন ওকেই দোষী বলবে, আর ও প্রমাণ লোপাট করতে ছুটবে, আর খুনটা যে করে গেল সে সবার চোখের আড়ালে রয়ে যাবে। ভয়ঙ্কর। আমি ডালমানকে শুধু ব্ল্যাকমেলার ভেবেছিলাম, কিন্তু কিন্তু ও একটা খুন করে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল ফাদার। পাদ্রী যেন ঘোরের মধ্যে ছিলেন। ইভানের কথাটা শুনে আবার বিড়বিড় করে উঠলেন, ভগবান, কি ভয়ানক প্রতিশোধ। ইভানের মনে হলো উনি নিজের সাথে কথা বলছেন। সে বাধা দিল না। ফাদার বলে যেতে লাগলেন, কি ভয়ঙ্কর ঘৃণা, একবার ভাবো। প্রতিশোধের কি স্পৃহা। মানুষ কি কোনোদিন এর ঊর্ধ্বে উঠতে পারবে না ইভান? ঈশ্বর আমাদের অহংকারকে সংযত করুন। আমি এরকম ঘৃণা আর প্রতিশোধের কথা আমার জীবনে এর আগে কখনো শুনিনি। প্রতিশোধ? ফাদারকে চুপ করে যেতে দেখে প্রশ্ন করল ইভান। কিন্তু ডালমান যদি ভড্রেকে ব্ল্যাকমেলই করতো, আর যদি তার প্রতিশোধের উদ্দেশ্যে খুন করা হয়, তবে তো ডালমানের খুন হওয়ার কথা। অথচ এদিকে ফাদার ব্রাউন এমনভাবে তাকালেন যেন সদ্য ঘুম থেকে উঠেছেন। তারপর হাসলেন একটু। প্রতিশোধের ভয়াবহতার কথা বলতে আমি ভড্রের খুন হওয়ার কথা বলিনি ইভান। আমি তার চেয়েও ভয়ঙ্কর একটা গল্প বলছিলাম, খুব ভয়ঙ্কর, অথচ ততটাই সাধারণ। মিস্টার ডালমান যা করেছেন তা এই পরিস্থিতিতে যে কেউ করতে পারত। খুনটা আত্মরক্ষার তাগিদে করা হয়েছে বললে বোধহয় খুব ভুল হবে না। কি? সেক্রেটারিটি চমকে উঠল। একজন লোক নাপিতের চেয়ারে বসে ছাদের দিকে তাকিয়ে হাসছে। পেছন থেকে একজন এসে হাজির হয়ে তার গলাটা কেটে দিল, আর আপনি সেটাকে আত্মরক্ষা বলছেন? হ্যাঁ, আত্মরক্ষাই বলছি, যদিও তাতে অপরাধের মাত্রা একটুও কমে না। মিস্টার ডালমান এই খুনটা করেছেন নিজেকে একটি আসন্ন দুর্ভাগ্যের হাত থেকে বাঁচানোর জন্য। বলতে পারো আরেকটা অপরাধ তিনি আটকে দিয়েছেন। আমি প্রতিশোধের কথাটা এই দ্বিতীয় অপরাধের প্রসঙ্গেই বলছিলাম। আচ্ছা, আমি শুরু করি তোমার প্রশ্নটা দিয়েই। যে ব্ল্যাকমেল করে সে কেন খুন করবে, তাই তো? এরকম বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো চিরাচরিত বিভ্রান্তি এসেই যায়। ফাদার ব্রাউন থামলেন একটু। মনে মনে কি যেন ভেবে তার মুখে একটু ভয়ের ছাপ পড়ল। তারপর আবার সাধারণ সুরে বলতে শুরু করলেন তিনি। তুমি দেখলে দুজন লোক, একজন বৃদ্ধ, একজন যুবক, একটা বিবাহ সংক্রান্ত বিষয়ে পরস্পরের সঙ্গে সহমত হয়, কিন্তু তাদের ঘনিষ্ঠতার মূল উৎস বহু পুরনো এবং গোপন।
দুজনের মধ্যে একজন বড় লোক, একজন গরিব। তাই আন্দাজ করলে যেটা ব্ল্যাকমেইল। এভাবে দেখলে তোমার থিওরি অবশ্যই সঠিক, কিন্তু তুমি এরা কে কোন ভূমিকায় আছে সেটা বুঝতে ভুল করেছো। তুমি ভেবেছিলে গরিব লোকটি বড় লোকটিকে ব্ল্যাকমেইল করছে, মানে যেটা স্বাভাবিক, কিন্তু আসলে ঘটছিল ঠিক উল্টোটা। ননসেন্স হতেই পারে, কিন্তু অসম্ভব নয়। মনে রেখো, বিচিত্র এই বর্তমান যুগে রাজনীতিও কিন্তু এই একই পন্থায় চলে। তোমার এটা ননসেন্স বলে মনে হচ্ছে দুটো ধারণার জন্য, and I'm very sorry to say, সেই ধারণা দুটোই প্রকৃতপক্ষে অর্থহীন। একটা হলো যে বড় লোক কখনো আরো বড় লোক হতে চায় না, আর অন্যটা হলো যে শুধু টাকার বিনিময় মূল্যেই ব্ল্যাকমেল হয়। তো এই শেষের যে তোমার ধারণাটা, এটা নিয়ে আমরা কথা বলবো। স্যার আর্থার ভড্রে কিন্তু টাকার জন্য ব্ল্যাকমেল করছিলেন না ইভান, করছিলেন প্রতিহিংসার জন্য। আর তিনি তার জন্য একটা জঘন্য পরিকল্পনা করেছিলেন। কিন্তু ডালম্যানের প্রতি তার কিসের প্রতিহিংসা? জন ডালম্যানের প্রতি উনি প্রতিহিংসার পরিকল্পনা করেননি। যখন আমরা দেহটা পেলাম, তোমার মনে আছে মাথাটা উল্টো ছিল, আর তুমি দেখে বলেছিলে মুখটা শয়তানের মুখ। আইরনি কি জানো, খুনি যখন খুন করার আগে ওই মুখটা দেখেছিল, ও আয়নাতে দেখেছিল, অর্থাৎ উল্টো দিক থেকে। ওই মুখটার পিছনে আসলে যে শয়তানটা লুকিয়ে আছে বলে সে চিনতে পেরেছিল, তার সাথে একেবারে মিলে গিয়েছিল চেহারাটা। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি এমন বলেছিলাম কারণ আমি ওর আসল চেহারাটা দেখে অভ্যস্ত। হঠাৎ করে অমন দেখে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। হয়তো তুমি ওর আসল চেহারাটা কোনোদিনই দেখোনি ইভান। আমি তোমায় বলেছি না, অঙ্কন শিল্পীরা তাদের আঁকাটা ঠিকঠাক হয়েছে কিনা এইটা বোঝার জন্য আঁকাটাকে উল্টো করে দেখেন। রোজ ব্রেকফাস্ট টেবিলে কাজের জায়গায় তুমি ওর ওই শয়তানের মুখটাই দেখতে পেতে, আর তাতেই তুমি অভ্যস্ত হয়ে গিয়েছিলে। কি বলতে চাইছেন পরিষ্কার করে একটু বলবেন প্লিজ? কিছু না, পাদ্রী মানুষ তো, তাই একটু কথা বলতে গিয়ে নীতি কথার গল্প বলে ফেলি। হ্যাঁ, এটা ঠিক যে ভদ্রেকে শয়তান বললে একটু বেশি বলা হবে, তবে তার মেজাজটাকে উনি হয়তো চেষ্টা করলে একটু সামলে রাখতে পারতেন। অনেক সময় কোথাও ক্ষত চিহ্ন তৈরি হলে তা আজীবন থেকে যায়, কখনো সারে না। ভড্রের মনেও অমন একটা ক্ষত ছিল। তার অনুভূতির উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। মেজাজ সবসময় উত্তপ্ত, মস্তিষ্ক অহংকারে পরিপূর্ণ। অনুভূতি প্রবণ হওয়া মানেই স্বার্থপর হওয়া, এটা কিন্তু নয়। যেমন দেখো, এই যে সিবিল রায় তোমার বন্ধু, ও কিন্তু সেন্সিটিভ, কিন্তু ওর ওই নেচারটাই ওকে মানুষ হিসেবে আরো ভালো করে তোলে। কিন্তু ভড্রের মনে তার লাগাম ছাড়া অনুভূতির দাপাদাপি রূপান্তরিত হয়েছিল একটা বিষাক্ত অহংকারে। এমনই তার আত্মাভিমান যে ছোট বড় প্রতিটা আঘাত তিনি মনের মধ্যে জমিয়ে রাখতেন। এখানে ওই যে ঘটনাটা ঘটেছিল, মিশরীয় লোকটাকে শুয়োরের খোয়ারে ছুঁড়ে ফেলা, এটা কিন্তু খুব ইঙ্গিতবহ। যদি ওকে শুয়োর বলার সঙ্গে সঙ্গে উনি তাকে ছুঁড়ে ফেলতেন, তাহলে বলতাম যে আবেগে ভেসে গিয়ে উনি কাজটা করে ফেলেছেন। কিন্তু তা তো উনি করেননি, কারণ ওখানে কোনো শুয়োরের খোয়ার ছিল না, যে জন্য উনি অপমানটা বছরের পর বছর পুষে রেখেছিলেন যাতে সঠিকভাবে বদলা নেওয়া যায়। আপনি কি এখন ওই শুয়োরের খোয়ারে ফেলার গল্পের অ্যানালাইসিস করবেন? না, অন্য গল্পের। কিন্তু আগের গল্পে ওর প্রতিহিংসা নেওয়ার ধৈর্যের নমুনা আমাদের এই গল্পে কাজে আসবে। আচ্ছা বলো তো, তোমার জানাশোনার মধ্যে এমন কেউ আছে যে ভড্রেকে অপমান করেছিল বা এমন কোনো কথা বলেছিল যাতে ওর আঁতে ঘা লাগে? একজন মহিলা আছেন, তাই না? ইভানের ভুরু কুঁচকে গেল। ফাদারের এই শেষ কয়েকটা কথাই তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নিয়েছে। ফাদার বলে চললেন, একটা মেয়ে, বাচ্চাই বলা যায়, যে ওকে বিয়ে করতে অস্বীকার করেছিল, কারণ উনি এককালে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিলেন।
সেই মিশরীয়টির প্রতি অমন অত্যাচারের ফলে তাকে জেল খাটতে হয়েছিল। এই প্রত্যাখ্যানের উত্তর স্বরূপ ওই উন্মাদ খুব সম্ভবত তখনই মনে মনে ভেবে নিয়েছিলেন যে তুমি এই খুনিকেই বিয়ে করবে, তুমি দেখে নিও। যেমন ভাবা তেমন কাজ। ভডরে ডালমনকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। ডালমন বহুদিন আগে ঝোঁকের মাথায় একটা খুন করেছিলেন। আমার মনে হয় তার জন্য তার অনুতাপও হয়েছিল। এমনকি আমি জানি উনি পরে ভডরের খুনের জন্যও অনুতাপ করবেন। ভডরের কথা মতো ডালমন সিবিলকে প্রেম নিবেদন করলেন। দুজনের সম্পর্কটা যখন ভালোর দিকে গড়াতে লাগলো, ভডরে খুব ভালো মানুষটি সেজে দুজনের বিয়েতে মত দিলেন। কিন্তু ডালমন, অবশ্য শুধু ডালমন বলছি কেন, এই পৃথিবীর কেউ ঘুণাক্ষরে টের পেল না ভডরের মনে কি চলছে। এইবার হলো আসল ঘটনা। তিনি এতদিন ভডরের সব কথা শুনেছেন, আর পরের দিকে তো অত্যন্ত খুশি মনেই শুনেছেন। এই প্রথম তিনি টের পেলেন যে তিনি আর কিছু নন, ভডরের হাতের খেলার পুতুল। খুব শিগগিরই তাকে ভেঙে চুরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ভডরের লাইব্রেরিতে লুকিয়ে রাখা কিছু কাগজ তার হাতে এলো। সেই কাগজে তার পূর্বকৃত অন্যায় সম্বন্ধে সমস্ত তথ্য একদম নিখুঁতভাবে লেখা, শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার অপেক্ষা। তার মাথায় বাজ ভেঙে পড়ল, ঠিক যেমন পুরো ব্যাপারটা চোখের সামনে আসার পর আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল। এর অর্থ যখনই বিয়ে শেষ হবে তার ঠিক পর মুহূর্তেই বর গ্রেপ্তার হবে এবং ফাঁসিতে ঝুলবে। অতীতে জেল খাটায় বিয়ে নাকচ করে দেওয়ার মতো খুঁতখুঁতে মেয়ের প্রতি এটাই সঠিক প্রতিহিংসা নেওয়া হবে। এই ছিল স্যার আর্থার ভডরের পরিকল্পনা। ইভান স্মিথ চুপ করে গল্প শুনছিল। হঠাৎ দূরে রাস্তার শেষ প্রান্ত থেকে ডক্টর অ্যাবটের বিশাল দেহটাকে খুব দ্রুত পা চালিয়ে আসতে দেখে ওর দিকে এগিয়ে গেলেন দুজনে। বোঝাই যাচ্ছে ভদ্রলোক অত্যন্ত উৎকণ্ঠিত। ইভান গলা নামিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন, ঘৃণার মতো ঘৃণ্য জিনিস দুটো নেই। আচ্ছা জানেন, একটা ব্যাপারে খুব স্বস্তি পাচ্ছি। ডালমানের বিরুদ্ধে আমার মনে যে পাথরটা জমেছিল সেটা নেমে গেল। আমার আর ওর উপর কোনো রাগ নেই। ও কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই ডক্টর অ্যাবট হাঁপাতে হাঁপাতে ওদের সামনে এসে দাঁড়ালেন। সাংঘাতিক খবর মশাই, আর্থারের মৃতদেহ পাওয়া গেছে, বাগানে মরে পড়ে আছে। কি সাংঘাতিক বলে উঠলেন ফাদার ব্রাউন। ডক্টর অ্যাবট এক নিঃশ্বাসে বলে উঠলেন, আরও আছে। জন ডালমান ওয়ার্নেন ভড্রের সঙ্গে যোগাযোগ করার জন্য বেরিয়েছিল, কিন্তু ওয়ার্নেন ভড্রে এইমাত্র আমায় জানালো যে ওই নামে কেউ ওর সঙ্গে যোগাযোগ করেনি। ডালমান যেন আর্থারের মতোই রাতারাতি উবে গেল। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। চলুন চলুন একবার আমরা যাই সেখানে। ইভান চলো চলো, তাড়াতাড়ি চলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন দীপ্তজিৎ মিশ্রের অনুবাদে জি.কে. চেস্টারটনের ফাদার ব্রাউন সিরিজের গল্প দ্য ভ্যানিশিং অফ ভডরে। গল্পের সূত্রধার, গল্প পাঠ, পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে আমি অর্ণব। বেতার রূপদানে আত্রেয়ী। ফাদার ব্রাউনের চরিত্রে শীর্ষেন্দু, ইভান স্মিথের চরিত্রে অর্ঘ্যদীপ, জন ডালমানের চরিত্রে সৌভিক, ডক্টর অ্যাবটের চরিত্রে মানব ও সিবিল রাইয়ের চরিত্রে অস্মিতা। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে। চ্যানেলটির লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানান স্বাদের বেশ কিছু গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর সেই সঙ্গে আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্মদিনের আর বেশি বাকি নেই, আর 50,000 শ্রোতাবন্ধুকে তার মধ্যেই পাশে পাওয়ার বায়না আপনাদের কাছে করেই ফেলেছি আমরা। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে স্ক্যাটার থটস।
ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।